মাই স্কিল টেস্টের থেকে আজ আমি পার্থ স্যার আবার একবার এলাম এমপ্লয়াবিলিটি স্কিলসের ক্লাস করতে। যারা আইটিআই স্টুডেন্টস তোমরা জানো যে লাইভ বা ভিডিওয় আমরা লাগাতার এমপ্লয়াবিলিটি স্কিলসের ক্লাসগুলো করে থাকি। পরের পর অধ্যায়গুলো আসছে একটা একটা করে মডিউল আমরা শেষ করছি এবং এইভাবে চলতে চলতে একটা সময় আমরা টোটাল এমপ্লয়াবিলিটি স্কিলসটাকে কমপ্লিট করব এবং পরীক্ষার আগে অবশ্যই পরীক্ষা ভিত্তিক ক্লাসগুলো নেব। এই ক্লাস মূলত কাদের জন্য? এই ক্লাস হচ্ছে আমাদের আইটিআই স্টুডেন্টসদের জন্য। যে আইটিআই স্টুডেন্টসদেরকে এমপ্লয়াবিলিটি স্কিলস কেন পড়ানো হয় তার কারণ হচ্ছে হার্ড স্কিল, অর্থাৎ তোমরা তোমাদের ট্রেডে যে সাবজেক্টগুলো পড়ো তারপরেও তোমাদেরকে যদি বলো যে জব রেডি করা বা কর্পোরেটে আগামী দিনে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করবার জন্যে শুধুমাত্র হার্ড স্কিল নয়, যে মানসিক পরিবর্তন প্রয়োজন আছে, যে গ্রুমিংটার প্রয়োজন আছে, তার জন্য এমপ্লয়াবিলিটি স্কিলস। ওই জন্য আমি সবসময় এটাকে বলি যে এমপ্লয়াবিলিটি স্কিল বা সফট স্কিলকে যেহেতু লাইফ স্কিল বলা হয়, অর্থাৎ জীবনশৈলীর একটা উন্নয়নের প্রশ্ন কিন্তু এই সাবজেক্টের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। তো আজকের চ্যাপ্টার যেটা দেখবে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং। এই জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং কি? ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে আলোচনা, সমালোচনা বা স্ববিচার কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা। আমাদের বিভিন্ন ডিসিশন নেবার সময় দেখবে প্রচুর আমরা এই দোনামোনা করি, এটা করব না ওটা করব, নাকি কাউকে জিজ্ঞেস করব, নাকি করবই না, নাকি করলে আরেকটু ভালো হতো। এই যে বিভিন্ন বিষয়ে জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আমাদের প্রচুর ডিসিশন নিতে হয়, ঠিক করতে হয় যে আমরা কি করব। এই জায়গাটা কিন্তু অনেক সময় আমাদের গুলিয়ে যায়, যে সঠিক চিন্তাটা কি হবে, ভাবনাটা কি হবে, কাদের আমি জিজ্ঞেস করব, কে আমার শুভনোধ্যায়ী, নাকি আমি নিজেই নিজের মতামতগুলো, নিজের যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, তার উপর নির্ভর করে নেব। এবং কোনো একটা বিষয়, তার জটিলতা, মূল জায়গাটা কোথায়, প্রধান সমস্যাগুলো কি, সেই প্রবলেমগুলোর একেবারে ভিতে গিয়ে একেবারে তার মূল জায়গাটাতে পৌঁছানো, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই চ্যাপ্টার। প্রথমেই দেখো বলছে, which of the following statements are true for you? তুমি একবার এটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমি একটু বড় করে দিই দেখবার সুবিধার্থে। স্টেটমেন্টস কয়েকটা রয়েছে, মাত্র 3টে। আই ক্যান সলভ অল প্রবলেমস ইন মাই লাইফ ইজিলি, ইয়েস, নো। একবার ভেবে দেখো, তোমার জীবনের যে কোনো সমস্যা তুমি নিজে নিজেই কি তার রাস্তাটা বের করতে পারো, সমস্যাটা কাটাতে পারো, নাকি আটকে যাও, নাকি বারবার ভাবতে হয়, প্রচন্ড টেনশন করতে হয়, 10 জনের সাথে আলোচনা করতে হয়? যদি তুমি নিজের সমস্যা নিজে খুব সহজে, তোমার জীবনের সমস্যা যদি নিজে নিজেই সলভ করতে পারো, তাহলে অবশ্যই ইয়েস বলবে বা ইয়েসে টিক মারবে। নেক্সট বলছে, আই নিড দ্য সাপোর্ট অফ মাই ফ্যামিলি ফ্রেন্ডস টু মেক ডিসিশনস। কোনো ডিসিশন নিজে নিজে নিতে পারো না, হয় বাবা মাকে জিজ্ঞেস করতে হয়, ভাই বোন, আত্মীয় স্বজন, অথবা কোনো প্রাণের বন্ধু, তাকে গিয়ে বলতে হয় যে এই হয়েছে, কি করব বল। অর্থাৎ কোনো সমস্যা, যেটাকে তোমাদের ভাষায় আজকাল বলে চাপ, ওই চাপে পড়ে গেলে নিজে নিজে বেরোতে পারো না। যদি সেটা হয় তাহলে অবশ্যই তুমি এখানে ইয়েস দেবে, আর যদি না হয় তাহলে নো দেবে। আই ক্যান টেক ডিসিশনস অন মাই ওন। তুমি একেবারে নিজের চিন্তা ভাবনা, নিজের বিচক্ষণতা, নিজের উইজডামের ওপর এতটাই বিশ্বাসী, তোমার আত্মবিশ্বাস এতটাই বেশি যে তুমি কিন্তু কোনো সমস্যা এলে সেই সমস্যা নিজে নিজেই সলভ করতে পারো। কারোর সাহায্য, আউটওয়ার্ড কোনো হেল্প তোমার লাগে না। যদি সেরকম হয়, ইয়েস বা নোতে নিজের সম্পর্কে, কেননা তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো নো ইয়োরসেলফ, অর্থাৎ নিজেকে জানো। তো আমি ধরে নেব যে নিজের সম্পর্কে বিশ্লেষণ, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেসেস, এগুলো তোমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছো, অলরেডি খুঁজে নিতে পেরেছো তোমার শক্তি কোথায়, তোমার দুর্বলতা কোথায়। এবং এটা করবার পরে নিশ্চয়ই তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রো করেছে। দেখো, এই সাবজেক্টটা বারবার তোমাকে একটা সাইকোলজিক্যাল হেল্প দেয়। যত সমস্যা বাড়ছে পৃথিবীতে, আমাদের সমাজে, তত মানুষ কিন্তু বিভিন্ন রকম স্ট্রেস বা চাপের শিকার হচ্ছে।
সেখানে তার ডিসিশন নিতে বহু ভুল হয়ে যাচ্ছে। তো সেটা যাতে না হয়, আর বিশেষ করে আমার আইটিআই প্রিয় স্টুডেন্টস, তোমরা তো এখন একেবারে গ্রোয়িং স্টেজে রয়েছে, মানে আর কিছুদিন বাদেই তোমাদের কিন্তু ফাইনাল ডিসিশনে যেতে হবে যে আগামী দিনে কি করব, কোন পথে এগোবো। তো স্বাভাবিকভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ নেসেসারি ফর ইউ অল গাইজ, খুব দরকার, এটা ভীষণ ভীষণ জরুরি। তো এই জরুরি কাজটা কিন্তু নিজেদের জন্য নিজেদেরই করতে হবে। এটা করে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কি উপকার করবে আমি জানি না, কিন্তু নিজের উপকার নিশ্চিতভাবে করতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবারে তাহলে জানতে হবে যে লেটস লার্ন অ্যাবাউট হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টা কি? যারা এই মুহূর্তে আমার সামনে রয়েছে এই অনলাইন ফর্মে, ডিজিটাল ফর্মে, তারা কিন্তু যদি মনে করো খাতা পেনটা নিয়ে বসবে, এমপ্লয়াবিলিটি স্কিলসের ক্লাস যখনই করবে একটা খাতা পেন নিয়ে বসবে, কারণ এখানে সব কথা লিখতে পারবে না, লেখার দরকারও নেই, পয়েন্টসগুলো লিখে নাও। কেননা সবার এমপ্লয়াবিলিটি স্কিলসের কিন্তু বই নেই, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানি সবার কিন্তু বই নেই যে বইটা সামনে রেখে ক্লাসটা করবে। ওই জন্য বেটার একটা খাতা পেন নিয়ে বসা এবং সেটা নোট ডাউন করে না। একটু তো কষ্ট হবেই না, পড়াশোনা করতে গেলে কিছুই করবো না, পরিশ্রম করবো না, তাহলে নম্বর পাবো কি করে, বা আমার জীবনটাকে সুন্দর করে তুলবো কি করে? এমপ্লয়াবিলিটি স্কিল তোমার জীবনটাকে সুন্দর করার ক্ষেত্রে একটা বড় হাতিয়ার। সেই হাতিয়ারটাকে সঠিকভাবে তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ আ ওয়ে অফ থিঙ্কিং টু সলভ প্রবলেম। এক কথায় যদি বলা যায় হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে সেই চিন্তা ভাবনা, সেই বিচার বিশ্লেষণ যা তোমার জীবন থেকে বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করবে। ইট হেল্পস আস টু ফাইন্ড আউট ইফ সামথিং টোল্ড টু আস ইজ দ্য ট্রুথ অর নট। কোনটা সত্যি কোনটা সত্যি নয়, এই বিচারটাকে তোমায় করতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, এই বিচার বিশ্লেষণটা কিন্তু তোমাকে করতে হবে। তো করতে গেলে সাবজেক্টটা, এই মডিউলটা ভালো করে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। বই থেকে পড়তে পারবে, পয়েন্ট নোট ডাউন করলে পড়তে পারবে, আর বোঝানোর দায়িত্ব আমাদের। আমরা এই বিষয়টাকে এক্সপ্লেন করব তোমাদের সামনে। Imagine that your uncle tells you, we can never learn without books. You can do critical thinking about this by asking, is that really true? তোমার কাকা বললো যে আমরা বই না থাকলে তো আমরা কিছু শিখতেই পারবো না, এটা তোমাকে বলা হলো। এবার তুমি তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং তো প্রশ্ন করবে, জানবে যে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং যখনই কোনো বিশ্লেষণ বিচার এগুলো করবে, তুমি চিন্তা ভাবনা এগুলো তোমার মধ্যে আসবে, তোমার মধ্যে প্রশ্ন জাগবে। এই প্রশ্ন জাগাটা স্বাভাবিক। যার বিচার বিশ্লেষণ ক্ষমতা যত বেশি, যে যত বাস্তববাদী, যে যত যুক্তিবাদী, সে প্রশ্ন করে। যার এইসব বোধগুলো নেই, যার এই বিচক্ষণতা নেই, তার মনে কোনো প্রশ্ন জাগে না। সে যা শোনে হয় বিশ্বাস করে নয় অবিশ্বাস করে। কিন্তু বিশ্বাস বা অবিশ্বাসের মাঝখানে কিন্তু অনেক ক্ল্যারিফিকেশনের বিষয় রয়েছে, অনেক কিছু জানবার বুঝবার বিষয় রয়েছে, অনেক প্রশ্ন আছে, তার উত্তর খোঁজার বিষয় রয়েছে। তো স্বাভাবিকভাবেই তুমি প্রথমেই জিজ্ঞেস করবে, ইজ দ্যাট রিয়েলি ট্রু? নেক্সট বলবে, হাউ এলস ক্যান উই লার্ন? বই ছাড়া কি আর কিচ্ছু নেই যেখান থেকে আমরা শিখতে পারি? প্রশ্ন আসবে তো। এটাই তো ক্রিটিক্যাল থিঙ্কিং। বই ছাড়া এখন অডিও ভিজুয়াল বিভিন্ন মাধ্যম রয়েছে, সেখান থেকেও তো আমরা শিখি। সবসময় যে বই সামনে থাকতে হয়, আবার আরেকটা আসবে যে বই ছাড়া আমরা এগোবো কি করে? বই তো আমার সব থেকে বড় বন্ধু, সেটাও ঠিক। এটাই হচ্ছে বিচার বিশ্লেষণ, অর্থাৎ দুপক্ষেরই যুক্তি, সেই যুক্তি নিজে নিজে ভাবতে হবে, অনেক বেশি মননশীল হতে হবে, চিন্তা ভাবনার রেঞ্জটাকে বাড়াতে হবে। হোয়াট হ্যাপেন্স ইফ উই লার্ন উইদাউট বুকস? যদি বই ছাড়া আমরা জ্ঞান অর্জন করি, প্র্যাকটিক্যাল নলেজ, সেটা কি ফেলনা? অডিও ভিজুয়ালে আজকাল সারা পৃথিবীতে ক্লাসেস হচ্ছে, বিভিন্ন ক্লাসেস হচ্ছে, সেগুলো তো ফেলে দেওয়ার মতো নয়। তাহলে দেখো, একটা সাধারণ কথা, সেটা নিয়েও কত রকম বিশ্লেষণ চলতে পারে।
নেক্সট কি বলছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তারপরে আমি চলে আসছি। লেটস লার্ন অ্যাবাউট হাউ টু মেক ডিসিশনস। কোন ওয়েতে ইউ উইল টেক দ্য ডিসিশনস, প্রপার ডিসিশন কিভাবে নেবে। ডিসিশন নিতে হবে, সঠিক ডিসিশন নিতে হবে, এটা বলা তো খুব সোজা, কিন্তু তার কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোকে কিন্তু মেনটেন করতে হবে। সেই পদ্ধতি দিয়ে যদি তুমি যাও, দেখবে অনেক অনেক বড় বড় সমস্যা কত সহজ হয়ে আসছে। ডিসিশন মেকিং ইজ আ প্রসেস অফ চুজিং বিটুইন টু অর মোর অপশনস। ডিসিশন নেবার ক্ষেত্রে আমরা আটকাই কখন? যখন মনে হয় এটাও হতে পারে, ওটাও হতে পারে, নাকি এই দুটোর বাইরে কিছু হতে পারে। অর্থাৎ যখনই টু অর মোর, দুয়ের অধিক বা দুটো বা দুয়ের অধিক পথ হতে পারে, এরকম একটা পরিস্থিতি আমাদের মাথায় আসে, তখনই এই ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রশ্নটা চলে আসে, তখনই ডিসিশন মেকিং প্রসেসটা স্টার্ট হয়। ধরো আজকে যারা আইটিআই স্টুডেন্টস রয়েছে, অনেকেই ভাবছো যে আমি কি সরকারি চাকরিরই খালি চেষ্টা করে যাব, নাকি তার পাশাপাশি প্রাইভেট বড় কোম্পানিগুলো অ্যাপ্লাই করব, নাকি আবার মাথায় আসছে প্রাইভেট কোম্পানি যত বড়ই হোক না কেন, এই তো শুনতে পাচ্ছি বড় বড় কোম্পানিগুলো থেকে ছাঁটাই টাটাই হচ্ছে, তো বড় কোম্পানিতে যাব, আজকে হয়তো মাইনেটা ভালো পাবো, 2 বছর বাদে রাখবে, তো তার থেকে বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের একটা সার্ভিস যদি পেতাম। আইটিআই স্টুডেন্টসদের যেটা সব থেকে পছন্দের লক্ষ্য থাকে, যদি রেলে চাকরিটা পেয়ে যাই, তাহলে আর কিচ্ছু প্রচেষ্টা করব না, আমি রেল নিয়ে পড়ে থাকি। আবার একটা সঙ্গে সঙ্গে এলো, যদি রেলে না হয় বয়সটা তো বেড়ে যাবে, নাকি আপাতত আইটিআই পাস করে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ করব বড় কোনো সংস্থায়, তাতে আমার অভিজ্ঞতা বাড়বে, আমার একটা মূল্যবান সার্টিফিকেট আমার ঝোলায় যুক্ত হবে। নাকি এসব কিছু করব না, একটা সরাসরি যে কোনো কোম্পানিতে ঢুকে যাই, কাজটা আর একটু শিখি, 2 পয়সা রোজগার বাড়ুক। দেখো কতগুলো অপশনস। আজকে আইটিআই পড়তে পড়তে এবং আইটিআই ছেড়ে যাওয়া স্টুডেন্টদের, যারা অলরেডি পাস করে বেরিয়ে গেছো, একটা নিজের জীবনের চলার পথ কিরকম হবে সেটা ভাবতে গিয়েও কিন্তু এতগুলো অপশনস আসছে। তো ডিসিশন নেওয়াটা সবসময় সহজ হয় না, তার সাথে আর্থিক ব্যাপার আছে। কারোর পক্ষে হয়তো এখন সম্ভব যে চলো এরপরে আইটিআই কোর্সটা কমপ্লিট করার পরে আমি ডিপ্লোমা করি, আবার কারোর পক্ষে ইচ্ছে আছে, রেজাল্ট ভালো ছিল কিন্তু ডিপ্লোমা করতে গেলে আরো কয়েকটি বছর বেরিয়ে যাবে, আমার তো অত অপেক্ষা করলে চলবে না, কিছু করার নেই, আমাকে এই মুহূর্তে রোজগারের দিকে যেতে হবে। তো ডিসিশনস বিভিন্ন রকম, ডিসিশন নিতে গেলে অপশনস বিভিন্ন রকম, তাই ডিসিশন নেওয়াটা অনেক সময় সহজ হয় না। তাই পদ্ধতি মেনেই আমাদের কিন্তু সমস্ত ডিসিশন, যখনই একাধিক অপশন চলে আসবে, তখন কোনো একটা স্থির নিশ্চিত পথ অবলম্বন করবার আগে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। কি বলছে যে স্টেপস ফলোড ইন ডিসিশন মেকিং, কি কি স্টেপ আমরা ফলো করতে পারি এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। সর্বপ্রথম হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম। এটা হচ্ছে একেবারে মূল জায়গাটায় তুমি হিট করছো, যে জায়গাটায় তুমি আটকেছো, তোমার ডিসিশন নিতে হবে। সেটা নেবার আগে তোমাকে দেখতে হবে যে মূল সমস্যাটা কোথায়। আগে একটা ক্লাসে বলেছিলাম, ওই 5বার ওয়াই জিজ্ঞেস করতে হয়। কেন, উত্তর এলো, কেন, উত্তর এলো, এটা কেন হলো, উত্তর এলো, এইভাবে 5বার ওয়াই করতে হয়, WHY ওয়াই। তো সেইভাবে তোমাকে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অফ অল, যে এটা হচ্ছে মূল সমস্যা। এবার বেরোনোর অপশনস। সেকেন্ড দেখো, বলছে জেনারেট অপশনস, কি কি অপশন হতে পারে এই সমস্যা থেকে, এই প্রবলেম থেকে বেরোনোর ক্ষেত্রে। কি কি সমস্যা হতে পারে আমাদের জীবনে? তো রোজই ছোট বড় বিভিন্ন প্রকারের সমস্যা আছে।
তো কিছু মানুষ দেখবে ওই সমস্যাটাকে নিয়েই আলোচনা করে, এই হয়েছে সেই হয়েছে, দুনিয়ার লোককে বলে বেড়াচ্ছে। একবারও ঠান্ডা মাথায় বসে এই সমস্যা থেকে বেরোনোর অপশন কি কি হতে পারে সেটা কিন্তু ভাবছে না। এটা ভুল। ওই জন্যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করো যে মূল প্রবলেমটা কি, এবং সেই প্রবলেম থেকে বেরোনোর অপশনস গুলো খুঁজতে থাকো। প্রবলেম থেকে বেরোনোর কি কি অপশন হতে পারে, কোন কোন পথ হতে পারে, এই পথটা নেব না ওই পথটা নেব না সেই পথটা নেব, সবগুলোকে এক জায়গায় ন্যারো ডাউন করো এবং তারপরে ভাবনা চিন্তা করে তুমি পথটা বের করো যে হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে আই শুড গো। এই অপশনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অপশন। সমস্ত বিচার বিমর্শ করবার পর নিজে নিজে মনে মনে সব রকম অপশনগুলোর ভালো মন্দ নেগেটিভ পজিটিভ সব দেখে নিলে তার মধ্যে যেটাকে তুমি সব থেকে ইতিবাচক বলে মনে করলে, সঠিক বলে মনে করলে, সেটাকে তুমি গ্রহণ করো এবং সেই পথটাকেই নাও, সেই অপশনটাকেই বেছে নাও। দিস ইজ দ্য ওয়ে। সিলেক্ট বেস্ট অপশন। এবারে অনেকগুলো অপশন এসেছিল, তার মধ্যে থেকে যেটা সর্বোত্তম, সব থেকে ভালো অপশন বলে তোমার মনে হলো সেটা নাও। এবারে ক্রিটিক্যাল থিঙ্কিং এ তুমি নিশ্চয়ই কারো কারো হেল্প নিতে পারো, যারা এই সব ধরনের বিষয়ে প্রথমত অভিজ্ঞ, দ্বিতীয়ত তোমার সত্যিকারের শুভানুধ্যায়ী বন্ধু, মা বাবা বাড়ির, যাদের এই বিষয়টা সম্পর্কে জ্ঞান আছে এবং তারা তোমার ভালো চায়। অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা পার্ট যে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে তাদের মতামত, তাদের সাহায্যও নিতে হবে, এবং ফাইনালি ডিসিশন মেকার কিন্তু তুমি। কেননা তুমি যখনই 10 জনকে জিজ্ঞেস করবে অন্তত 5 রকম অপশন তারা দেবেন, তার মধ্যে থেকে কোনটা নেবে, কোন অপশনটা তুমি চুজ করবে, দ্যাট ইজ আপ টু ইউ টু ডিসাইড। সেই ডিসিশনটা কিন্তু তোমাকেই নিতে হবে। তো স্বাভাবিকভাবে চুজ দ্য বেস্ট অপশন, সিলেক্ট বেস্ট অপশন। এরপরে হচ্ছে তুমি তোমার বেস্ট অপশনটা তো পেয়ে গেলে, কিন্তু ইমপ্লিমেন্টেশন, কার্যকরী করা, খালি অপশনটা পেলেই তো হলো না। তুমি বুঝলে যে এটাই হচ্ছে সঠিক পথ, এই পথেই তোমায় এগোতে হবে, সেই অবধি তো তোমার সিলেকশন হয়ে গেল। কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কার্যকরী করতে হবে। কারণ আমাদের মধ্যে অনেকে, আমি বলছি না তোমরা সবাই, তোমরা নিশ্চয়ই খুব ভালো ছেলে, কিন্তু এরকম দেখা যায় যে এত ভাবনা চিন্তা করে একটা ডিসিশন নিল, এবার যখনই ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন আসছে দেখা যাচ্ছে অনেক পরিশ্রম আছে। ধরো আমি একটা যদি এক্সাম্পল দিই, যে কেউ অনেক ভাবনা চিন্তা করে কর্মসংস্থানের প্রশ্নে ঠিক করলো যে আই ওয়ান্ট টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, আমি একটা ব্যবসা শুরু করব। আমি ওই চাকরির যা বাজার, যা সমস্যা, চাকরির অনিশ্চয়তা, চাকরি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, রিক্রুটমেন্ট বড় বড় কোম্পানিতে কমে আসছে, সরকারি লেভেলেও কমে আসছে, আমি আমার জীবনটা নিজেই চালাবো। এইটা তুমি একদম ফাইনালি ডিসাইড করলে, প্রচুর ক্রিটিক্যাল থিঙ্কিং করে তুমি ফাইনালি এইটা ঠিক করলে যে না, আমার জীবনটা আমি চালাবো, পরের গোলামি করব না। খুব ভালো কথা, ভীষণ ভালো ডিসিশন। এইবার দেখলে যে ওরে বাপরে বাপ, ব্যবসা তো করব, জায়গার খোঁজ করতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, লোনের জন্যে প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে, প্রজেক্ট রিপোর্ট বানাতে গেলে টেন্টেটিভলি আগামী 3 বছরের ব্যালেন্স শিট বানাতে হবে। এইসব তো আমি জানি না, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে কে এই প্রজেক্ট রিপোর্ট বানায়, যে আবার পয়সা নেবে না বা খুব কম পয়সায় ভালোবেসে আমাকে করে দেবে। একজন বলল যে এরকম তুমি খবর পেলে যে এমএসএমইর অফিসে গেলে ওরা তোমাকে অনেকগুলো প্রোফর্মা দিয়ে দেবে প্রজেক্ট, যেটা দেখে দেখে তুমি নিজে করতে পারবে। এবার এমএসএমই যেদিনকে অফিসে গেলে সেদিনকে দেখলে কনসার্ন অফিসার সেদিনকে নেই, তোমার বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে বাসে ট্রেনে করে গেছিলে, আবার বাড়ি ফিরে এলে এসে ভাবছো দূর আর ভালো লাগে না, এত দূর গেলাম, সারাটা দিন গেল,
দেখি আবার কবে যাই, আর হয়তো ইচ্ছেই করলো না যেতে। সেকেন্ড দিন যেদিনকে গেলে সেদিনকে দেখলে যে ভদ্রলোক তিনি খুব একটা উৎসাহী নয় তোমাকে হেল্প করতে, তার অনেক কাজের ফাইলস রয়েছে, তুমি অনেকক্ষণ কয়েক ঘন্টা বসে থেকে খুব বিরক্ত হয়ে বাড়ি চলে এলে। তোমার ডিসিশন যদি পাক্কা হয় এবং তুমি যদি ইমপ্লিমেন্ট করতে চাও, তুমি কিন্তু আবার তৃতীয় দিনও যাবে। এবার প্রজেক্ট রিপোর্ট রেডি করলে, প্রজেক্ট রিপোর্ট রেডি করে এবার তোমাকে কোনো ব্যাংকে গিয়ে লোন অ্যাপ্লিকেশন করতে হবে। তার আগে তোমাকে একটা জায়গা জোগাড় করতে হয়েছে, কারণ জায়গা না হলে ব্যাংক লোন দেবে না। এবার এমএসএমই তোমাকে কিছু বায়ার্স লিস্ট, কিছু সেলার লিস্ট ইত্যাদি সব দিয়েছে। এবার তাদের সাথে ফোন নাম্বার আছে, তুমি যে প্রোডাক্টটা চুজ করেছো সেই প্রোডাক্টের ওপর তারা দিয়েছে। এবার তাদের সাথে কিছু কিছু টেলিফোনে ইমেলে কন্ট্যাক্ট করা যাচ্ছে, কেউ কেউ বলছে যে এসে কথা বলে যান। আবার তাদের কাছে দৌড়তে যেতে হবে, কার থেকে পারচেস করবে, কত দিনের তুমি ফেসিলিটি পাবে, ক্রেডিট ফেসিলিটি, সেই নিয়ে তাদের সাথে আলোচনা করতে হচ্ছে। এত কিছু করে এইবার তুমি যখন ব্যবসাটা প্রায় করব অবস্থায় রয়েছে, তখন দেখলে লোকাল কিছু সমস্যা রয়েছে। যে ঘরটা তুমি নিয়েছিলে সেখানে কিছু লোকাল প্রবলেমস আছে, সেই জন্য তোমাকে হয়তো দেখা যাচ্ছে যে পঞ্চায়েত অফিস কি মিউনিসিপ্যালিটি অফিসে 4বার দৌড়তে হচ্ছে। তো ডিসিশন তো নিলাম, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গিয়ে তো দেখা যাচ্ছে অনেক কাজ আছে। তো স্বাভাবিকভাবেই ইমপ্লিমেন্ট ডিসিশন জায়গাটা কিন্তু শুনতে যত সোজা, এই জায়গাটা এসে কিন্তু বড় রকম আটকে যায় অনেকে। সেটা খালি আমি একটা এক্সাম্পল দিলাম ব্যবসার ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রেও তাই। অ্যাপ্লাই করো, সমস্ত ডিটেলস জোগাড় করো, সেগুলোকে এখন ম্যাক্সিমাম অনলাইন হয়ে গেছে, আপলোড করো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনলাইন নেই এখনো, সেখানে গিয়ে পৌঁছে এসো ঠিক টাইম মতো, ডেট অনুযায়ী। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হও, কিছু কিছু ক্ষেত্রে রিটেন এক্সামের জন্য প্রস্তুত হও। যারা আইটিআই স্টুডেন্ট তাদের অনেক ক্ষেত্রে ট্রেড টেস্টের মতো কোনো টেস্ট দিতে হয়, যেখানে হয়তো তোমাকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে হচ্ছে। তো এই সমস্ত কিছু কিন্তু করতে হবে। তারপরে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট ইউর ওন ডিসিশন, নিজের ডিসিশন ইমপ্লিমেন্ট করতে গেলেও কিন্তু তোমাকে অনেক খাটাখাটনি করতে হবে, তুমি যে পথেই যাও না কেন। তো স্বাভাবিকভাবেই ইমপ্লিমেন্টেশন ইজ অলসো নেসেসারি। নেক্সট বলছি ইভ্যালুয়েট অ্যান্ড লার্ন ফ্রম ডিসিশনস। এই যে ডিসিশন তুমি নিয়েছো এবং তারপর ইমপ্লিমেন্ট করতে গেছো, এই পুরো বিষয়টা একবার এরপরে তোমাকে ইভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ তোমাকে দেখতে হবে যে কতটা সঠিক ছিল। তোমার এত ক্রিটিক্যাল থিঙ্কিং এর পর যে ডিসিশনে তুমি পৌঁছলে, সেটা ইভ্যালুয়েট করতে হবে। যদি ঠিকও থাকে, তার মধ্যে কি কোথাও ছোটখাটো কিছু ভুল ছিল যেটা আরেকটু ইমপ্রুভ করা যাবে, আগামীবার যে সমস্যাগুলো যাতে আর না আসে, সেই জায়গাটাতে ভাবতে হবে। তো স্বাভাবিকভাবে যে কোনো কাজে ইভ্যালুয়েশন ইজ নেসেসারি। এই যে আমাদের পরীক্ষা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোয়াট ইজ দ্যাট? নাথিং বাট ইভ্যালুয়েশন। অর্থাৎ সারা বছর কতটা পড়াশোনা করলে সেটাই তো ইভ্যালুয়েট করা হয় এক্সামিনেশন। তো নিজের কাজের ক্ষেত্রে ইভ্যালুয়েট কে করবে? সেখানে তো কোনো প্রথাগত ইনস্টিটিউট এসে কোশ্চেন পেপার দেবে না, তোমাকেও 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা বসে সেখানে তোমায় পরীক্ষা দিতে হবে না। এখানে ইভ্যালুয়েশনটা নিজেকে নিজের করতে হবে, যে আমার চলার পথে, আমি যে পথে এতদিন চলেছি, যে ডিসিশনগুলো নিয়েছি, সবকটা কি সঠিক? একটু ভেবে দেখো। এটা শুধু এমপ্লয়াবিলিটিতে 50টা নম্বরের বিষয় নয়, যে কোনো মানুষের ওই যে লাইফ স্কিল বলি না, আমি আমার জীবনটাকে যেভাবে এতদিন চালিয়েছি, যেভাবে আমি আমার দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সময়গুলোকে কাজে লাগিয়েছি না নষ্ট করেছি, যাদের সাথে আমি মিশেছি তারা কি আমার পক্ষে প্রোডাক্টিভ ছিল না ছিল না, তারা কি আমাকে ওপরে নিয়ে গেছে আরেকটু, আমার একটু আপগ্রেডেশন করেছে, নাকি আমাকে আরেকটু নামিয়ে দিয়েছে, আমার বোধহয় আরেকটু বেটার কোয়ালিটি ছিল। যদি সঠিক সময়ে সঠিক ডিসিশন, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতাম, তাহলে বোধহয় জীবনটা আরেকটু সুন্দর হতো, আরেকটু স্থিতিশীল হতো, আমি বোধহয় আরেকটু প্রতিষ্ঠিত হতে পারতাম। আজ আমি যে কোয়ালিফিকেশন নিয়ে
এই যুদ্ধে নামছি, জীবন সংগ্রামে নামছি, সেই কোয়ালিফিকেশনটা বোধহয় আরেকটু বেটার। আজ আমি যে কাজটা অলরেডি করছি সেটাই যদি আরেকটু দু একটা বস্তু আমি আরেকটু অ্যাড করতে পারতাম, আমার গুণগত মান যদি আরেকটু বাড়াতে পারতাম, তাহলে বিষয়টা বোধহয় একটু অন্যরকম হতো। আমার জীবনশৈলী, আমার প্রতিষ্ঠা, আমার সামাজিক সম্মান, আমার অর্থ রোজগার, আমার উপার্জন সব বোধহয় আরেকটু উচ্চমানের হতে পারত। তাই ইভ্যালুয়েশন প্রতি পদে প্রয়োজন আছে, প্রতিটি স্টেপে প্রয়োজন আছে। চ্যাপ্টারটা খুব সুন্দর, যদি ওই আবার পড়তে হবে এই মানসিকতা নিয়ে না চ্যাপ্টারটা ফলো করো, তাহলে কিন্তু চ্যাপ্টারটা সত্যি খুব সুন্দর। জীবনে এগোনোর পথে এমপ্লয়াবিলিটি স্কিলে প্রত্যেকটা মডিউল তোমার মানসিকতাকে, তোমার মননকে, তোমার বিচক্ষণতাকে আরো আরো উপরে তুলে নিয়ে যাবে, একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত করবে এই চ্যাপ্টার, এই টোটাল সিলেবাস এমপ্লয়াবিলিটি স্কিলস। না ভাবা বহু চিন্তা, কখনো যে ভাবে ভাবনি নিজের সম্পর্কে, সেই ভাবনাগুলো তোমার মধ্যে এনে দেবে এমপ্লয়াবিলিটি স্কিলসের প্রতিটি মডিউল। তোমাকে একটু উন্নত করবে, একটু আপগ্রেড করবে তোমাকে। তো একদম লাস্ট পার্টে এসে গেছি এই পার্টিকুলার মডিউলে। লেটস প্র্যাকটিস ডিসিশন মেকিং। After your ITI course, you get a job in a different state. Your family is happy that you have a job but don't want you to move to a different state. Now use the steps for decision making to find a solution to your problem. আমাদের ITI স্টুডেন্টদের প্রতি বছর কিছু স্টুডেন্টসের মধ্যে এই সমস্যাটা আমি দেখতে পাই ডিসিশন মেকিং এ। ছেলে বা মেয়ে চাকরি পেয়েছে, বাড়ি অবশ্যই পশ্চিমবাংলায়, চাকরি পেয়েছে ব্যাঙ্গালোরে, চাকরি পাচ্ছে একটা হায়দ্রাবাদে, চাকরি পাচ্ছে একটা গুরগাঁওতে, চাকরি পাচ্ছে পুনেতে। অনেকেরই পারিবারিক বিভিন্ন রকম চাপ থাকে ছেলেটি বা মেয়েটির ওপরে, না অত দূরে যাবার দরকার নেই, শুরুতে চাকরির জীবনের শুরুতে কি আর এমন মাইনে পাচ্ছ, চাকরি পেয়েছো খুব ভালো কথা, কিন্তু অত দূরে গিয়ে করতে দেবো না। অনেক পরিবারে কিন্তু এই একটা সমস্যা তৈরি হয়, প্রতি বছর হয়। আমি এত বছর ধরে ITI গুলোতে পড়াচ্ছি, আমি কিন্তু এই সমস্যা প্রতি বছর দেখেছি। অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা ফোন করে, স্যার কি করব, বাড়িতে এরকম বলছে, একটু আমার মায়ের সাথে কথা বলুন না, এ ঘটনাও আছে। আবার তাকে অনেক ক্ষেত্রে ফোন করে চেষ্টা করি বোঝানোর যে দেখুন এই তো সময়, এই তো বয়স, এখন যত এক্সপিরিয়েন্সড হবে আগামী দিনে আরো বেটার জায়গায় যেতে পারবে, করুক না 2-4 বছর, আমাদেরই তো দেশ, আমাদেরই তো এই গর্বের ভারতবর্ষের কোনো না কোনো অঞ্চলে যাচ্ছে, এত ভয় পাচ্ছেন কেন, এত চিন্তার কি আছে, ছেলেটি বা মেয়েটি তো বড় হয়ে গেছে, ওকে নিজের পায়ে একটু দাঁড়াতে দিন। এইসব কথাগুলো বলতে হয় ফোনে, বা অনেক সময় ইনস্টিটিউটে এসেও দেখা করেন অনেক বাবা মা, যে স্যার এরকম যাচ্ছে, সব ঠিক আছে তো, কোনো সমস্যা হবে না তো স্যার। অনেকে বলে প্রথমবার আমি সঙ্গে যাব, মেয়ের সঙ্গে যাব, ছেলের সঙ্গে যাব, এরকম বলেন অনেক বাবা মা। তাহলে নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না, বাবা মা হিসেবে আপনাদের চিন্তা থাকা খুব স্বাভাবিক, কিন্তু ছেলেটি বা মেয়েটিকেও তো বড় হতে হবে। তো স্বাভাবিকভাবেই, আর বিশেষ করে আজকের পৃথিবীতে যেখানে দেশ বিদেশে মানুষ চলে যাচ্ছে কর্মসূত্রে, তো আমার ITI স্টুডেন্টসরা কেন পিছিয়ে থাকবে, কেন সেই আত্মবিশ্বাস তৈরি হবে না, নিজের ওপর কেন ভরসা থাকবে না, বোঝাতে হয় সেগুলো। কিন্তু ডিসিশন আলটিমেটলি কিন্তু তোমাদেরই নিতে হবে। তো ডিসিশন নেবার পথ প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। ওই একই ব্যাপার, সমস্যাটা কোথা থেকে আসছে, বিভিন্ন সমস্যা। আমি তো খালি পারিবারিক বাবা মার দুশ্চিন্তার কথাটা বললাম, অনেক ক্ষেত্রে ছেলে মেয়েরা নিজেদের আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, প্রচুর আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। স্যার আমাদের ITI থেকে আরো 2-4 জন যদি যেত স্যার, যেতাম, একাই তো যেতে হবে, নিজের ওপর বিশ্বাসে, নিজের ওপর ভরসাতেই তো যেতে হবে। তো প্রবলেমটা কি আগে দেখতে হবে, বাড়ির প্রবলেম না তোমার প্রবলেম, নাকি অন্য কোনো প্রবলেম? তো ফার্স্ট আইডেন্টিফাই দ্য প্রবলেম। স্টেপ 2, হোয়াট আর ইউর অপশনস।
তোমাকে ভাবতে হবে আমি এই পার্টিকুলার পয়েন্টটাতেই যদি বলি, এই পার্টিকুলার প্রবলেমটাকে নিয়ে যদি বলি, হোয়াট আর ইউ অপশনস? অপশন তো অনেক কিছু। প্রথম অপশন, চলে যাব, যা হবে দেখা যাবে। আমায় তো মঙ্গল গ্রহে পাঠাচ্ছে না, আমার দেশের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাব, আমারই তো দেশ, আমরা তো সকলে ভারতীয়, গর্বিত ভারতীয়, তো যাব না কেন? এটা একটা অপশন হতে পারে। আর একটা অপশন হতে পারে সরাসরি আমি যাব না অত দূরে। তো এবার তোমায় দেখতে হবে যে আমি যাব না, না গিয়ে করবোটা কি। তো অর্থাৎ এটা যার যার মতো, এগুলো ডিটেলস আমি বলতে পারবো না, কারণ এক একটা মানুষের চিন্তা শক্তি একরকম, তার আত্মবিশ্বাসের লেভেল একরকম, তার পারিবারিক প্রেশার একরকম, সব আলাদা। কিন্তু এটা তোমাকে ভাবতে হবে তোমার প্রেক্ষাপটে যে অপশন কি কি আছে। একটা হচ্ছে আমি আইটিআই থেকে বেরিয়ে আমি রোজগারের পথে গেলাম, আমার কর্মসংস্থান এলো, আমি দুটো পয়সা বাড়িতে নিয়ে আসবো, এইটা অপশন, এটা বেটার নাকি না আমি কোথাও যাব না, অপেক্ষা করব বাড়িতে বসে, যদি বাড়ির 10 কিলোমিটারের মধ্যে কবে কি পাবো তার জন্য। এবার তোমায় চুজ করতে হবে কোনটা তুমি করবে। তো স্বাভাবিকভাবে হোয়াট আর ইউর অপশনস লিখলে এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। এটাই হচ্ছে মূল কথা, হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। এটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 1-এ কি ছিল? আইডেন্টিফাই দ্য প্রবলেম। স্টেপ 2 ছিল হোয়াট আর ইউর অপশনস। স্টেপ 3-তে গিয়ে হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট অপশনস ফর ইউ। সব থেকে ভালো অপশন কোনটা সেটা ইউ হ্যাভ টু জাজ। তোমার আত্মবিশ্বাস, তোমার বিচক্ষণতা, তোমার সবকিছু দিয়ে তোমাকে ডান দিক বাঁ দিক সামনে পিছনে সব রকম ভাবনা ভেবে নিয়ে তোমার পক্ষে যেটা বেস্ট অপশন সেটা তোমাকে নিতে হবে। তো দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। কোনো একটা বিষয়কে বারবার নেগেটিভ পজিটিভ, আরেকটু বেটার, আরো বেটার, বা এর থেকে এটা হলে খারাপ হয়, এই চিন্তা ভাবনাটাই ক্রিটিক্যাল থিঙ্কিং এর অংশ। এটাই ছিল আজকের মডিউল। অবশ্যই এই মডিউল থেকেও কোশ্চেন আসে, 25টা কোশ্চেন ফাইনালে আসে, মানে প্রায় প্রত্যেকটা মডিউল থেকে কোনোটা একটু বেশি কোনোটা একটু কম, কিন্তু কোশ্চেন আসে, প্রতি বছর আসে। আগামী দিনে তোমরা যখন নিমি মক টেস্টগুলো প্র্যাকটিস করবে দেখবে এই প্রত্যেকটা মডিউল থেকেই কিন্তু কোশ্চেন আসে। তো আমরাও সেইভাবেই এগোই। আমরা সেই সব স্টুডেন্টদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যারা রেগুলার হয়তো সঠিকভাবে ক্লাস পাচ্ছ না। তোমাদের জন্যে মাই স্কিল টেস্ট লাগাতার এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমাদের কি করতে হবে? তোমাদের ক্লাসগুলো খুব মন দিয়ে ফলো করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার, লাইক, কমেন্ট সব কিছু করবে তোমরা, কেন ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য। আজ এইটুকুই। আবার পরের দিন অবশ্যই করে আবার একটা মডিউল নিয়ে তোমাদের সামনে আসবো। আমি পার্থ স্যার কথা দিয়ে গেলাম। আর যারা নোট ডাউন করেছো তারা অবশ্যই কিন্তু একটু ভালো করে পড়ে নাও, একটু ভেবে নাও। আজ থেকেই ক্রিটিক্যাল থিঙ্কিং শুরু।